বড় মেঘানার এই মানুষের বাসায় কাজ করে আমার ভাত দিচ্ছে, ভাত কাপড় দেয়। আমি একজন এই যে কটা সুবিধা টুবি আনি বাহির বই করে আনি ৮ বাজার বেশি, তাই আবার ওষুধপত্র নিতে রুগী মানুষ ওষুধপত্র খাই, হয়তো ২০০০ চা পান খাই, হয়তো আমি টাকা পয়সা বিল করে আমার নিয়ে আসলে বলে তুই তো জেনারেল মুক্তিযোদ্ধা, টাকা ছাড়া তো যেতে পারবো না, টাকা দে। আমি কইছি আমি টাকা দিতে পারলাম না। সুপ্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে আমরা দুইজন প্রবীণ ব্যক্তির কথা শোনালাম। এরা হচ্ছে ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কিন্তু তারা এখনো গ্যাজেটভুক্ত হননি। একজন হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের পশ্চিম খেরুপাড়া গ্রামের আবু তালেব, এবং আরেকজন হচ্ছে একই ইউনিয়নের ব্রাহ্মণদী গ্রামের আরশেদ আলী ওরফে আরশাদ মাঝি। তারা বিভিন্ন জায়গায় তাদের সার্টিফিকেট গুলো নিয়ে ধর্ণা ধরেও এবং বিভিন্ন লোকজনের পিছনে ঘুরেও অদ্যাবধি পর্যন্ত কিন্তু তারা গ্যাজেটভুক্ত হতে পারেননি। তাহলে চলুন আমরা শুনে আসি এই দুইজনের সেই মূল গল্প, মুক্তিযুদ্ধের গ্যাজেটভুক্ত হতে তারা কতটুকু কাঠখড় পুড়িয়েছেন। আপনি তো এখন পর্যন্ত মুক্তিযোদ্ধার গ্যাজেটভুক্ত হইতে পারেন নাই, আপনি কত বছর যাবত এই আবেদনগুলো করছেন একটু বলেন তো? আমি আবেদন করছি ফার্স্টে যখন থেকে আমার ১৬ তারিখ মন নাই, ফার্স্টে যখন হয়েছে তখন থেকে আমি আবেদন করছি। সব জায়গায় যতবারই আবেদন করবারই করছে, ঢাকায় থেকে ততবারই আমি আবেদন করছি, কিন্তু আমার কোনো গেজেট কাছে নেই। গ্যাজেট না আসার কারণ কি? আপনি যে ইন্টারভিউ দিচ্ছেন, এই ইন্টারভিউর কি অবস্থা বলেন? ইন্টারভিউ যে কোনো জায়গায় ইন্টারভিউ, উপজেলা পিওনের সাথে ইন্টারভিউ তাতে গেছি, একবার মহিউদ্দিন নিচে ইন্টারভিউ তাতে গেছি, একবার রফসাদ নিচে তাতে টিকছি, সেগুলো কার্যকরী নেই। আবার এই যে ২ বছর পরে যে জামু কাজে নিচে এমনি আমি টিকছি, তাতে আমার গ্যাজেট আসে নাই। না আসার পিছনে আসলে কারণ নাকি? না আসার কারণ আমি খুব মুসলিম না, আমার তো ৩ মেয়েরা, একজন গার্মেন্টসে চাকরি করে, বাসা বাড়িতে চাই, তার খরচে ছেলে হয়তো মিশিয়ে দেয়, আর একজন তো দেয়। বড় মেয়ে আমার এই মানুষের বাসায় কাজ করে আমার ভাত দিচ্ছে, ভাত কাপড় দেয়। আমি একজন এই যে কটা সুবিধা টুবি আনি বাহির বই করে আনি ৮ বাজার বেশি, তাই আবার ওষুধপত্র নিতে রুগী মানুষ ওষুধপত্র খাই, হয়তো ২০০০ চা পান খাই, হয়তো আমি টাকা পয়সা বিল করে আমার গ্যাজেট আসে যায়। গরিব মানুষ হয়তো ২-৩ লাখ টাকা লাগে, এই জন্য মানে ই করতে পারিনি। আমি গোলাপ যখন ডিস্ট্রিক্ট কমান্ডার ছিল তখন আমি এই মানিকগঞ্জ পর্যন্ত যাই, হেরে আমি ইন্টারভিউ দিয়েছি, তাতে আসে নাই। আপনার কি কোনো ইন্টারভিউতে কি বলছে যে আপনার আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা না, এভাবে কোনো প্রমাণ পাইছে? সবাই প্রমাণ করছে আমি একজন সঠিক মুক্তিযোদ্ধা। তো জামুকা থেকে কখনো ইন্টারভিউ দিয়েছেন আপনি? হ্যাঁ দিছি। তখন আপনারা জামুকা থেকে কি বলছিল? তারা জামুকা থেকে বলছে আমি টিকছি, মানে তারা যে আবার কেমনি যুদ্ধ করছে তারপর এই মন্ত্রী সব দেখছে, মহিউদ্দিন ছিল, তারপরও গেছে। আপনি কোথায় কোথায় যুদ্ধ করছেন একটু বলেন তো? আমি আজিমনগর আসছিল ক্যাম্প, দোলসুরা আজিমনগর, পুটবার বাড়ি, মালসি আলুক দিয়ে চর, তারপর শেষ ওই মানিকগঞ্জ পিটিআই কলেজের ওখানে আপনার ম্যালেশিয়া ক্যাম্প করছিল। ম্যালেশিয়া ক্যাম্প পড়তে আমি আসলে আমার শিখ সৈন্যরা ভারতের শিখলে আমার প্রশিক্ষণ নিয়ে আসতো, সবাই জানে। আপনি প্রশিক্ষণ দিচ্ছেন কোথায়? প্রশিক্ষণ আমার যুদ্ধের প্রশিক্ষণ ভালো ছিল, ওই ক্যাম্পে ক্যাম্পে শিখাইতো। তারপরে আমি আমাদের সাথে ৭ দিন এসে প্রশিক্ষণ দিয়েছিলাম, এই যে বাদে তোলা। ৭ দিন পরে আমার আবার নিয়ে যায় ভালো ক্যাম্পে, নিয়ে বাসি আলোক দিয়ে নিয়ে যায়। আমরা শুনছি যে আপনি মাঝি ছিলেন, একটু বলবেন যে মুক্তিযুদ্ধে? হ্যাঁ, আমি প্রথম মাঝি ছিলাম। হ্যাঁ, বৈশাখ মাসের ১০ তারিখ পর্যন্ত আমি নৌকায় উঠে গেলে বৈশাখ মাস ভর আমি মাঝি ছিলাম। তারপরে জ্যৈষ্ঠ মাসে দিয়ে আমি বাহিনী ছিলাম ক্যাপ্টেন সাহেবের সাথে। রায়কানি দলিল মিলে আমার ট্রেনিং দেওয়াইছে।
আপনি ট্রেনিং দিচ্ছেন কোথায়? কৌড়ি জলের মধ্যে বাসের চেপে। আচ্ছা, আপনি আছেন কোন হালে? আপনার সাংসারিক কি অবস্থা একটু বলেন। আমার বাংলাদেশে একটা সময় জায়গা নেই, মানুষের জায়গা থাকে, মানুষের কাছে চাই চিন্তা খাই। আবেদনগুলো করছিলেন আপনি কয় জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন? 3 জায়গায়। কোথায় কোথায়? হরিরামপুর দিচ্ছি, মানিকগঞ্জ দিচ্ছি, ঢাকা দিচ্ছি। তো সেসব ইন্টারভিউতে কি হয়েছে? 1 নম্বরে হয়েছে আমার যা, কিন্তু পয়সা দিয়ে এখানে আমার যা হয় নাই। আচ্ছা, আপনি যে ইন্টারভিউ বোর্ডের ঘটনাগুলো কি একটু বলেন তো। প্রথম হরিরামপুর দিচ্ছি, হরিরামপুর যাওয়ার হাতে আমার কাছে জিজ্ঞেস করছে যে এই লোকের কোনো ইন্টারভিউ লাগবে না, এই লোকের পুরানা। তখন সালাম দেওয়ার পরে তারা ফেরত দিছে মানে, তারপরে হাতে চালিয়ে বসে। তারপরে গেছে মানিকগঞ্জে ডাক করলে হলো আমার বেলা 5টায়। যাওয়ার হাতেই আমার দেখে টিউন সব চিনে ফেলালো, এই লোকের তো ইন্টারভিউ একবার নিছি আর নিমুখী, এর ইন্টারভিউ লাগবো না, ওই হাতে চালিয়ে দিছে তারা। আবার বছর খানি এলো, হয়ে গেছিলাম ঢাকা, গেছিলাম জামুকায়। ফের আমার এইভাবেই কথাবার্তা করছে, আমার কাছে নিয়ে বসাইয়া জিজ্ঞাসাপাতি করছে। এই ধরেন যে আমার অন্য মানুষে যা কইছে, আমি আমার কাছে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করেন না, এর আগে জিজ্ঞাসা করুন কি, আমি আগে আগে করতেছে, আর আমি জিজ্ঞাসা করুন কি, এই পর্যন্ত আমার কাছে তারা প্রশ্ন করছিল। তার বাড়ি মাদারীপুর। আমার এত কিছু পরেও আমার কাছে গ্যাজেট হয় নাই। আমার কাছে টাকা চাইছিল, আমি টাকা দিতে পারিনি, আমার নাই। আমি টাকা দেবো কইছে, আমি খাই মানুষের জায়গায়, আমি খাই মানুষের বাড়ি ঘরে, আমি খাই মানুষের কাছে চাইয়ে চিনতে, আমি টাকা দেবো কইছে। আমার বাচ্চা কাছে তারাই যান বাঁচানো থাকবে, তারা আমার খাওয়ার কেমনি। স্যার আমার কি পেপার আছে, যারা আমার ডাকবে নিয়ে জিজ্ঞেস করে টাকা দাও, আমি কইছি টাকা আমি দিতে পারব না, আমি তোমার কাছে মাছ চাই। আমাকে মন চাইলে আমার গেজেট বানানো না, না তাহলে পারলাম না। এই দর্শক, আমরা এতক্ষণ শুনলাম মুক্তিযোদ্ধা আবু তালেব এবং আরশেদ মাঝির গল্প। এই আবু তালেবের কিন্তু 3টা মেয়ে, কিন্তু 2টো মেয়ে কিন্তু গার্মেন্টসে চাকরি করে এবং একটা মেয়ে কিন্তু ঝিয়ের কাজ করে এই বৃদ্ধ বাবা মাকে পরিচালনা করছেন। সেই সাথে আবু তালেব কিন্তু বিভিন্ন বাজারে সুপারি বিক্রি করে তার আনুষঙ্গিক খরচ যোগাচ্ছেন। অপরদিকে আরশেদ মাঝি, সে কিন্তু পাগলের মতো এদারে ওদারে ঘুরে বেড়াচ্ছেন, তার কিন্তু মাথা গোজার কোনো ঠাঁই নেই। অথচ তারা কিন্তু রণাঙ্গনের প্রকৃত মুক্তিযোদ্ধা। সেই রণাঙ্গনের যে প্রকৃত মুক্তিযোদ্ধা, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি এই ইউনিয়নেরই 2জন বীর মুক্তিযোদ্ধার সাথে। একজন হলেন মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী এবং আরেকজন হচ্ছেন মোহাম্মদ আব্দুল জলিল। তাহলে চলুন আমরা এই 2 মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনে আসি আবু তালেব এবং আরশেদ মাঝির বিষয়ে তারা আসলে কতটুকু জানেন। আবু তালেব শেরুপাড়া, আবু তালেব চাচা আসলে উনি কেমন মুক্তিযোদ্ধা, আর ওনার সম্পর্কে আসলে আপনি কি জানেন, আর ওনার এই ভাতাটা না হওয়ার পিছনে আসলে কারণ কি কারণ আসলে ওনার ভাতাটা এখন পর্যন্ত হয় নাই, এই বিষয়ে আপনি আসলে কতটুকু জানেন? আবু তালেব মুক্তিযোদ্ধা ঠিকই, সে মুক্তিযোদ্ধা অস্ত্র পাইছিল এবং অস্ত্র নিয়ে ডিউটি করছে। যেমন সবাই তো আর একসঙ্গে আর কেউ যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কেউ 9 মাস করছে, কেউ 7 মাস, কেউ 5 মাস, কেউ 15 দিন। দেশ স্বাধীন না হইলে তো এরা যুদ্ধ চালাই যেত যদি দীর্ঘমেয়াদী হইত। কিন্তু আবু তালেবের এইটা নিয়ে আমি অনেক ঘোরাফেরা করছি, অনেক জবাবদিহি করতে হয়েছে আমার। আমি একবার উপজেলা চত্বরে সব করলো, বসলো, দেখে বসলো যে কেরা কেরা যোদ্ধা সেইগুলা নির্ণয় করতে। এখানকার যাচাই বাছাইতে উনি ঠিক ছিলেন, এই বিষয়টা আপনি কতটুকু জানেন? এখানকার যাচাই বাছাইতে আমাগো রেজাল্টটা আমাগো দেয় নাই, তো আমরা জানতে পারি নাই যে কয়জন টিকলো কয়জন টিকলো না। এখান থেকে ওনারা খালি যাচাই বাছাই করে নিছে, কিন্তু আমরা ওই প্রকৃত রেজাল্টটাই পাই নাই যে আমাদের হরিরামপুর থানায় কতজন টিকলো কতজন টিকলো না। এই মতো অবস্থা দেখছি।
তো আসবো আসবো হয়ে যাইব, গ্যাজেট হইব, এটা হইব সেই হইব, কিন্তু এ পর্যন্ত আর আবু তালেবের গ্যাজেট হইল না। আবু তালেব খালি না, এই যে আরশাদ মাঝি, বিষয়টা একটু বলেন। আরশাদ মাঝি আমাদের ক্যাপ্টেন সাহেবের নৌকার মাঝি ছিল এবং ওর রাইফেল ট্রেনিংও ছিল। ওই ক্যাপ্টেন সাহেব করাইছিল যে আমার সাথে থাকতে হবে ওর, তাহলে ওর রাইফেল ট্রেনিং দিতে হবে। ভালো ট্রেনার ছিল, প্রশিক্ষণ প্রাপ্ত। সেই আমি অনেকবার অনেক মিটিংয়ে অনেক যাচাই বাছাইতে বলছি যে এইগুলা তো আপনি চিনেন, আপনারা অনেকেই চিনেন। ওই ইন্সপেক্টর সালামা ছিল, সে চিনে, তারপরে ক্যাপ্টেন আব্দুল হাকিম ছিল খলিলপুরের, সেও চিনত। মানে যোদ্ধা যেগুলা, সিনিয়র মুক্তিযোদ্ধা যেগুলা, এগুলা আরশাদরে প্রত্যেকেই চিনত। কিন্তু আরশাদরে না হওয়ার পিছনে আসলে কারণগুলো কি হতে পারে? না হওয়ার পিছনে কারণ এখানে আর বললে পরে এটা খারাপ শোনা যায়, দেখা যায়। আমি তো আর নিজে দেখি নেই, আমি তো দেখো না। তাহলে এটা যে যোদ্ধা, যে প্রকৃত মুক্তিযোদ্ধা, সে হয় না, দেখা যায় অমুক জায়গায় অমুক হইয়া তাদের গেজেট টেজেট চলে আসলো। আমরা তো খালি ওই মানিকগঞ্জ পর্যন্ত হইলো খবরটা লইতে পারছি যে কতজন গেল কতজন গেল না। মানে কাকা আমি কি একটু ধারণা পাইতে পারি যেটা একটা অর্থনৈতিক একটা লেনদেনের একটা বিষয় আদি ছিল, যার ফলে এরা বাদ পড়ে গেছে, এরকম কিছু হইতে পারে কিনা? এইরকম কিছু হইতে পারে, এইরকম আমারও আইডিয়া আছে যে তাইলে পারে এরা হয় না, যারা প্রশিক্ষণ প্রাপ্ত, যারা প্রশিক্ষণ দিল, যারা যুদ্ধে অংশগ্রহণ করলো, সেগুলো হয় না। এর কারণ কি হইতে পারে? আমার প্রথম জানাটা হচ্ছে আমাদের এই যে খেরুপাড়া গ্রামের আবু তালেব চাচা, উনি আসলে কেমন মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা, আর যদি প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে থাকে ওনার সম্পর্কে আপনার কি জানা আছে, এবং ওনার গ্যাজেটটা এখন পর্যন্ত কি কারণে হইল না, আপনার যতটুকু জানা আছে যদি একটু জানাই। আমরা যা শুনছি ও বাদে ট্রেনিং করছে, হাতে গেছে ট্রেনিং করে সরে গেছিল, আলিপদের সরে সাথে মাস দিয়ে আগে এইভাবে, কিন্তু পরে ঘুরতে ঘুরতে ওর হয়নি, তালিকাটা হয়নি। হাতও সই করছে, আরো ঘর মিশে করছে, আমি সই করে দিয়েছিলাম, ওটা হয়নি। কিন্তু ট্রেনিং করছে বাদে খোলা এবং আরেকদের সরে যায় মাস দিয়েছিল লাস্টের দিক। না, কিন্তু না হওয়ার পিছনে আসলে কারণটা কি হতে পারে? করে নাই। আরেকটা বিষয় হচ্ছে ওই যে আরশেদ, যে মাঝি, আরশেদের বিষয়টা যদি একটু বলতেন। আরশেদ মাঝি হলো আমাদের সাথে নৌকা, আমাদের নৌকা পাইছে একটা ফার্স্টের থেকেই, রাজনগর, গোয়ালি, কান্দাপাড়া, যেখানে যেখানে আমরা নিচ্ছি সেখানে শুনেছি। বাল্লা ফাইটে আসলো, ওদের নৌকা নিয়ে আমরা সবসময় আমাদের সাথে ছিল, কিন্তু ওটা হইল না কেন, প্রত্যেকটা সময় আমাদের সাথে ছিল। আরশাদ মাঝি গরিব মানুষ, ওটা করে নাই, কি বুঝলাম, টাকা পয়সা করে নাই, অনেকে টাকা নিয়ে করছে, টাকা দিতে পারে করে। আরশাদ আমার নৌকার মাঝি, এবং কি ওর নৌকা ক্যাপ্টেন সাহেব ছিল, মহিউদ্দিন ভাই ছিল, তারপরে আমাকে রব সাহেব ছিল, এই ওর নৌকা সব জায়গায় ওরে নিয়ে গেছে। আমরা এই বাল্লা ফাইটের দিন, বাল্লা মালসা যে ফাইট হলো মালসা শিবর থানায়, ওরে ওখান থেকে ফাইট করে সেটা আমরা এখান থেকে মাখান দিয়ে কলতা দিয়ে এই ছুটে গেলাম, দুল ছুড়ে গোয়ালে ওরে নিয়ে যাচ্ছি যায় খাই। আমার সাথে কষ্ট করছে খুব, কিন্তু ওটা হয়তো না, খুব দুঃখ করছে আমার। আর সাত মাসে হওয়া খুব দরকার, ওরা কষ্ট করছে আমাকে নিয়ে। কিন্তু উপজেলায় যখন যাচাই বাছাই হয়েছে, এই বিষয়ে আপনাদের ভূমিকা কি ছিল? আসলে কি না হওয়ার কারণটা আসলে কি হয়েছে? উপজেলা যাচাই তো করছিল, কিন্তু উপরে চাহিদা কম হতে পারেনি, আসলে আর যারা নাকি তারপরে হয়েছে যে মানিকগঞ্জ যাচাই করলো, যারা কিচ্ছু করে তাকে মানে তাদের মহিউদ্দিন ভাই করছে। কিন্তু এটাকে আসাদের সাথে অন্যায় করা হয়েছে না, আপনার কি মনে হয়? অন্যায় তো, সে আমাদের সাথে যুদ্ধ করছে, আমার সাথে জীবন দিয়ে আমাদের সাথে নৌকা নিয়ে নৌকা পাইছে, কত যায় বিপদে পড়ছে, আর তারে বানালে আমার অনেক দুঃখ আসলে দেয়নি। দর্শক, আমরা এতক্ষণ দুইজন মুক্তিযোদ্ধার কথা শুনছিলাম। একজন হচ্ছেন মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী এবং আরেকজন হচ্ছেন আব্দুল জলিল।
একটা কথায় আছে, গরিবের চাল দুবলা বলে পড়ে। আপনারা জানেন যে 2022 সালের এপ্রিল মাসে এই হরিরামপুর উপজেলার 14 জন মুক্তিযোদ্ধাকে গ্যাজেটভুক্ত করা হয়। তার মধ্যে 7 জন জীবিত এবং 7 জন মরণোত্তর। এবং তার যাদেরকে গ্যাজেটভুক্ত করা হয়েছে তারা প্রত্যেকটা লোকই কিন্তু প্রভাবশালী। অথচ দেখা গেছে যে প্রকৃত তাদের নিয়েও কিন্তু অনেক বিতর্ক রয়েছে। অলরেডি একজন মুক্তিযোদ্ধার ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগে কিন্তু অলরেডি মানববন্ধন হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হচ্ছে এবং তার সম্পর্কে জামুকায় কিন্তু অভিযোগ গিয়েছে। এরা প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরেও তারা কিন্তু গ্যাজেটভুক্ত হতে পারেননি। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করব, যদি সামনে কোনো সুযোগ আসে যে মুক্তিযোদ্ধা আবার নতুন মুক্তিযোদ্ধাদের গ্যাজেটভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, তাহলে এই আবু তালেব এবং এই আরশেদ মাঝি এদের মতো যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এখন হরিরামপুরের মাটিতে রয়েছে তাদের যেন গ্যাজেটভুক্ত করে তাদের যেন মুক্তিযুদ্ধের স্বীকৃতি এই বাংলার মাটিতে দেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় ইসলামতের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।